14ই মে মৃণাল সেনের জন্মদিন। 102 বছর পেরিয়ে এলেন মৃণাল সেন। ডাক্তার অদৃশ্য কুমার মৃণাল সেনের দীর্ঘদিনের বন্ধু এবং সঙ্গীও বটে। একটা সময় এই কথাটা খুব প্রচলিত ছিল যে অদৃশ্য কুমারের প্রাচীর না ডিঙোলে পরে মৃণাল সেনের কাছে পৌঁছানো যায় না। মৃণালবাবুকে দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখেছেন অদৃশ্যদা। তার সিনেমার সঙ্গী যেমন হয়েছেন তেমনি তার ব্যক্তিগত নানান ঘটনা তিনি জানেন, তিনি কাছ থেকে দেখেছেন। আমরা তার কাছ থেকে আজকে মৃণাল সেনের এই ব্যক্তি জীবন এবং চলচ্চিত্রকার জীবন সম্পর্কে অজানা কিছু কাহিনী, অজানা কিছু কথা শুনতে চাই। আর তার সঙ্গে আড্ডা মারার জন্য আমরা আজকে পেয়েছি সিনেমার জগতেরই একজন মানুষ, যিনি ফিল্ম ক্রিটিক শান্তনু চক্রবর্তী, যাকে আমরা সিনেমামা বলি। তার কারণ হচ্ছে যে তিনি সিনেমা সম্পর্কে তার অগাধ জ্ঞান, কি লোকাল, কি ন্যাশনাল, কি ইন্টারন্যাশনাল সব ছবি নিয়ে তিনি অনেক রকম খবরাখবর রাখেন। অদৃশ্যতার সঙ্গেও তার বেশ কিছুদিনের পরিচয়। আমরা শান্তনু চক্রবর্তীকে অদৃশ্য কুমারের সঙ্গে আড্ডা মারতে শুনবো এবং অনেক কিছু জানবো। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, আমরা যখন ফিল্ম জার্নালিজমে আসছি আর কি 80 দশকের শেষে 90 দশকের গোড়াতে, তখন আমরা এটা শুনতাম সত্যি যে অদৃশ্য কুমারকে না পেরোলে মৃণাল সেন অব্দি পৌঁছানো যাবে না। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা হয়নি, কারণ আমি যে কাগজের সঙ্গে যুক্ত ছিলাম, মৃণাল দা ওই কাগজের খুব ওই কাগজ ওনার খুব পছন্দের একটা কাগজ ছিল, আমি পৌঁছে যেতে পারতাম। কিন্তু এই যে ঘটনাটা, এই যে আপনার মৃণাল সেনের লোক হয়ে ওঠা, এইটা কবে থেকে বা কিভাবে? আমার দুটো কথাতে একটু আপত্তি আছে, মনে করো না। মৃণাল সেনের লোক হয়ে ওঠার কোনো প্রসঙ্গ নেই, এক নম্বর। না, এটা জনগণ যেটা বললো যে প্রাচীর টপকে, এটাতেও আমার খুব আপত্তি আছে। আপনি প্রাচীরও ছিলেন না, লোকও ছিলাম না, লোকও ছিলাম। আচ্ছা, যদি আমাকে বললে আমি ভালো লাগবে, সেটা হচ্ছে মৃণালদার বন্ধু। হ্যাঁ, সেটা তো বললেই, মৃণালদার বন্ধু তো মৃণালদার বন্ধু এই অর্থে সমস্ত সময় পিতৃস্নেহে আগলে রাখলেও মৃণালদা কিন্তু কাজের ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে ওই পিতৃত্ব ফলাতেন না, মানে উপর থেকে বলতেন না। মৃণালদার সঙ্গে আমার একদম প্রথম দেখা বা পরিচয়, সেটা হচ্ছে কিন্তু অনেকটা আগে। সেটা হচ্ছে অনেক আগে বলতে পারছি 71 সাল নাগাদ। আচ্ছা, 70-71, যখন আমাদের তোমরা দুজনেই জানো, শান্তনু এবং সংযুক্তা জানো, আমি যে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের ওই হৈহুজ্জতি বিপ্লব তখনও শেষ হয়নি। একদমই তাই, তখন চলছে। সময় অন্য অনেকের কাছে যেতাম নানান দরকারে, কাজে কিছু টাকা পয়সা জোগাড় করার জন্য, অন্য সাহায্যের জন্য মৃণালদার কাছে একবারই গিয়েছিলাম। তখন আমার মনে আছে, সেটা হচ্ছে ওই 4E দেশপ্রিয় পার্ক ইস্ট, মতিলাল নেহেরু রোড, ওই বাড়িটাতে প্রথম যে বাড়িটাতে। কিন্তু তারপরে মৃণালদার সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে ওঠে জরুরি অবস্থার শেষের দিকটা। আমি যখন জেল থেকে ছাড়া পেলাম, ছাড়া পেয়েই তো তখনও অনেক বন্ধু জেলে। অবশ্যই তখন জরুরি অবস্থা চলছে, তখনই জরুরি অবস্থা চলছে। কিন্তু জরুরি অবস্থা চললেও তখন 2-3টে কাজের সঙ্গে আমি যুক্ত হলাম খুব দ্রুত, অন্য অনেকের মতো। এপিডিআর, বন্দিমুক্তি আন্দোলন, এইটার দিকে আমরা একটা তৈরি করার চেষ্টা করছি। এইগুলোর সূত্রের সঙ্গে জড়িত মৃণালদার কাছে, মানে এই আবহাওয়াতেই তখন 12 মাস পত্রিকা প্রকাশ করার একটা উদ্যোগ নেওয়া। আচ্ছা, এবং এই সময়টাতেই মৃণালদার সঙ্গে যোগাযোগ, বিশেষ করে যোগাযোগের জন্য আশিস বর্মন, মানে এটা কি ওই 75 সাল না আরেকটু পরে, 76 শেষের দিকে, মানে তখন কি মৃণালদা মৃগয়া করছেন না, মৃগয়া হয়ে গেছে তখন? না, মৃগয়ার প্রস্তুতিটা চলছে তখন। সত্যি কথা বলতে তখন সিনেমা নিয়ে মৃণালদার সঙ্গে কথা প্রায় একদমই হতোই না, মানে এই সাংগঠনিক এইগুলো কি করা যায়। এই বন্দিমুক্তি আন্দোলন গড়ে তোলার যে প্রাথমিক সংগঠন, সেইটা তৈরি করার সময় কিন্তু মৃণালদাকে ভালো করে আরো সঙ্গে মানে ঘনিষ্ঠ হলো, পরামর্শ নিলাম অনেক, কি করা যায়, কাকে ডাকা যায়, কাকে ডাকা যায় না, এই যে একে ডাকা যায় না, ওকে তাকে ডাকা যায় না, এইসব যে ছিল, সেগুলো এই ছুতুমার্গগুলো কাটানোর জন্যে একটা ইংরেজিতে বললে বোঝায় ব্রডেস্ট পসিবল লিবারাল ডেমোক্রেটিক একটা জায়গা তৈরি করা। এটাতে যাদের কাছ থেকে সাহায্য, সহযোগিতা অথবা বুদ্ধি পেয়েছি,
মৃণাল সেন তাদের মধ্যে একজন। হ্যাঁ, এটা তো আমি বলছি এটা তো বন্ধুত্বের শুরুয়াত আর কি। শুরুয়াত। কিন্তু মানে বন্ধুত্ব মানে যেটা যেটা সংযুক্তা বললো এবং আমিও বললাম এবং আপনি যেটা আপত্তি করলেন আর কি, সেই যে জায়গাটা মানে ওই জায়গাটা যে একটা প্রাচীর আপনি নন বা কি বলা যায় আর কি ছায়া সঙ্গী সেটাও আপনি নন, কিন্তু এই যে জায়গাটা মানে এটা বন্ধুত্বের যে জায়গাটা সেটা তো শুধু সাংগঠনিক ভাবে তো আরো অনেকে ছিলেন। মৃণাল সেনের সঙ্গে আপনার যে এই যে লিয়াজোটা তৈরি হয় এবং এই যে সম্পর্কটা আমি সেই কথাটাতেই আসছি, মানে এক একটা ঘটনার মধ্যে দিয়ে হয়। সেটা প্রথম আমাদের একটা সভা হলো সুভাষদার স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল ছিল, সুশিক্ষণ বিদ্যালয়, জানো কিনা জানি না, লিখতে এসে সেইটা ছাদে, তখনও জরুরি অবস্থা উইথড্র হয়নি, সেই ছাদে একটা মিটিং করা হবে বন্দি মুক্তির দাবিতে, একটা সংগঠন গড়ে তোলা যায় কিনা, সেই মিটিং এর ব্যাপারেও কি কি করা যায়, কাকে কাকে ডাকা যায়। আমার মনে আছে মৃণালদার সঙ্গেও আলোচনা করলাম ওখানে করা উচিত হবে কিনা, অন্য অনেকের সঙ্গে আলোচনা করেছি, মৃণালদার সঙ্গেও আলোচনা কিছুটা করা হলো। আমার যতদূর মনে আছে মৃণালদা সেখানে উপস্থিত হয়েছিল। আচ্ছা, মৃণালদা আমার সম্পর্কে জানতে আগ্রহী, আমার পুরো কথাবার্তা মানে আমার জীবনের কথা ইত্যাদি। মানে তখন আপনার মৃণাল সেনের বাড়িতে যাতায়াতটা অনেক বেশি, ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। নিজেরও কোনো শেকড় বাকড় নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। 12 মাস পত্রিকাতে যারা যারা ছিলেন তারাও সকলে এই মৃণাল সেন বলে শুধু সিনেমা করিয়ে মৃণাল সেন নয়, এদের সকলের সঙ্গে ঘনিষ্ঠ। সে দেবেশ রায়, নিপেন বন্দ্যোপাধ্যায়, অমিয় বাগচি, আমি সেটাই বলছি এটা একটা ব্রডার বাম গণতান্ত্রিক একটা ফোর্স, একটা কোথাও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। এইখানে আমার যেটা আপনার কাছে জানার আর কি, যে আপনি নকশাল আন্দোলন থেকে আপনি জেল কেটেছেন, জেল থেকে বেরিয়েছেন, মৃণাল সেনের সঙ্গে আলাপ হচ্ছে। মৃণাল সেন হচ্ছেন স্বঘোষিত প্রাইভেট মার্কসিস্ট। তো এইখানে একটা রাজনৈতিক তর্ক, রাজনৈতিক ঝগড়া, এই ব্যাপারটা কি হতো আপনাদের? মানে এইটা নিয়ে খুব একটা মানে আমার মনে হয় মৃণাল সেন একবারই একটা জায়গায় বলেছিলেন, সেইটা নিয়ে রাইনার্ড হফ আবার মৃণালদার সঙ্গে কলকাতায় হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে রাইনার্ড হফ জিজ্ঞেস করেছিল প্রাইভেট মাস্টার তুমি কোথায় বলেছিলে, তখন মৃণালদা আবার সেইটা রিপিট করেছিলেন, ওই কথাটা এই প্রসঙ্গে বলেছিলেন। দ্যাটস মৃণালদা কোনো কথায় অন্য কোথাও লেখায় কিছুতেই এরকম মৃণাল সেন, আমি যতটুকু মৃণাল সেনের সঙ্গে ওই যে সময়ের কথা বললাম তখন থেকে মেশার বা সম্পর্ক গড়ে ওঠার সময় থেকে দেখেছি মৃণাল সেনের গড়ে ওঠার ইতিহাসটাই হচ্ছে একটা জাতীয়তাবাদী বামপন্থী রাজনৈতিক পরিমণ্ডলে যদি ফরিদপুরের দীনেশচন্দ্র সেনের বাড়ির আবহাওয়াতে কি কি ঘটছিল সেই সময় যদি তোমরা খেয়াল করো অথবা খোঁজ খবর করো তাহলে দেখতে পাবে। আমার মনে হয় মানে জানি না আমাদের কারুর অনেকেরই জানা আছে কিনা, বাংলায় প্রথম সংগঠিত কৃষক সমাবেশ বা সভা হয় ফরিদপুরে, এবং সেই সমাবেশের প্রথম রায়ত কনফারেন্স, তার কনভেনার ছিলেন দীনেশচন্দ্র সেন, ওনার বাবা। এবং সেখানে তখনকার জাতীয়তাবাদী আন্দোলনের অনেক লোকজন সেই সভাতে গিয়েছিলেন। সুভাষ বসুও তো বাড়িতে গিয়েছিলেন, সেটা তো পরে, কিন্তু এই শ্রমজীবী মানুষের যে, কারণ এটা মনে রাখতে মানে এগুলো যে মৃণাল সেনের সঙ্গে আমার কথা হয়েছে, ওই সময় মৃণালদা জন্মাচ্ছেন 23 সালে ঠিকই, কিন্তু 1919 সালের আমি যেটা জানতে চাইছিলাম হচ্ছে যে রাজনৈতিক তর্ক, আমি বলছি যে ধরুন ওনার পদাতিক ছবিটা তো সেই অর্থে নকশাল আন্দোলনের একটা ক্রিটিক ছিল, এবং মানে পদাতিক ছবিটা অর্থাৎ ফ্রন্টিয়ারের সমর্থন মানে ভীষণ রকম তীব্র সমালোচনা করেছিলেন পদাতিক ছবিটা, মানে পদাতিক ছবিতে বহু লোক ওনার বিরোধিতা করেছে, যে মানে এটা আন্দোলন বিরোধী একটা ছবি। আর এই সমর সেনের কথাটা নিয়ে অনেক চাটনির লেখা বিভিন্ন জায়গায় হয়েছে। মৃণালদাকে বলছে কি মশাই, এই তো সিআই এর ছবি করেছে। আচ্ছা, এইটা মৃণালদা নিজে বলেছেন। এবং একদিনের আড্ডার কথা আমার ভীষণ মনে আছে, সেটা হচ্ছে আমি মৃণালদার ওই 4E থেকে বেরিয়ে আশিস বাবুর বাড়ি হয়ে চিনুদাদের বাড়ি, চিনমোহন সেহারা, ওদের বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলা মৃণালদার সঙ্গে এরকম হতো, মৃণালদা হাঁটতে ভালোবাসতেন, দিয়ে হাঁটতে 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 মৃণালদা বললেন যে নানান কথা হচ্ছে, মৃণালদা বললেন যে আচ্ছা পদাতিকটা তোমার কেমন লেগেছে? আচ্ছা, তো তোমাদের ব্যাপার।
তখন মৃণালদাকে বলেছিলেন যে দেখুন আমার মনে হয় পদাতিক আমার যদি বলেন ভালো লাগার ছবি, ইন্টারভিউ, ভুবন সোম, পদাতিক, কলকাতা ৭১ নিশ্চয়ই ভালো লাগার ছবি, কিন্তু আপনার সবচেয়ে শ্রেষ্ঠ নির্মাণ বলবো না। আচ্ছা, সেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগা। সেটা তো ডেফিনেটলি, কারণ পদাতিকের তো একটা অন্য রাজনৈতিক তাৎপর্যের রাজনৈতিক ব্যাপার, তাৎপর্যের জায়গাটা আলাদা, মানে এবং এই ডিসকোর্সের ব্যাপার ছিল এটা। এবং এখানে আমার মনে হয়েছে, সেটা আমি মৃণালদাকেও বলেছি, রাজনীতির কথাতেই মনে হলো মৃণাল সেনের সব থেকে ইম্পর্টেন্ট রাজনৈতিক ছবি পদাতিক আমার কাছে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গটাতেই বলছিলাম যে মানে রাজনৈতিক, যেহেতু মৃণাল সেনের সঙ্গে আপনার পরিচয়টাই হচ্ছে একটা এক ধরনের রাজনৈতিক প্রেক্ষিত থেকে রাজনীতির আলোচনা নানাভাবে হতো, আপনার মৃণাল সেনকে মানে তার রাজনৈতিক ভাবনার জায়গা থেকে কিরম মনে হতো? যে খুব অর্থোডক্স গোঁড়া, নাকি খুব নমনীয়, নাকি একটু বিভ্রান্ত বা মানে কনফিউজড বা দ্বিধাগ্রস্ত, কোনটা মনে হতো? আমার মনে হয় মৃণাল সেনের রাজনৈতিক ভাবনা, এইটা মৃণাল সেনের এই ভাবনা গড়ে ওঠার যে ইতিবৃত্ত বা বৃত্তান্ত, এইটাকে যদি সত্যিই কোনো, আমি তো লেখক নই, তারা ধরতে চায় অথবা কোনো যদি সিনেমা করিয়ে সেটাকে ধরতে চায়, তাদের যে কোনো কারুর উচিত একটা, আমি কুণালকেও বলেছি, গুরুত্বপূর্ণ ছবি করা প্যারাডাইস ক্যাফের ওপর। আচ্ছা, প্যারাডাইস ক্যাফের পুরো আড্ডা, সেই বৃত্তান্ত বাদ দিয়ে ঋত্বিক ঘটক, ঋষিকেশ মুখার্জি, সলিল চৌধুরী, এদের সকলকে বাদ দিয়ে মৃণাল সেনের রাজনৈতিক আলাদা করে মৃণাল সেন হয়ে ওঠার কাহিনীটা বোঝা যায় না। আমার কাছে মৃণাল সেনের ছবি যেমন গুরুত্বপূর্ণ, আমি একজন রাজনৈতিক কর্মী, মানে মূলত আমি মনে করি না। আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা হচ্ছে, এটা আমি আপনার মনে হওয়াটা, আপনি তো একটা সামগ্রিকভাবে বলছেন, আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনি একজন ব্যক্তি মানুষ, আপনি একজন ব্যক্তি মানুষ হিসেবে ব্যক্তিগত মৃণাল সেনকে আপনি অনেক কাছাকাছি থেকে দেখেছেন। সেইটা বুঝতে গেলে কিন্তু প্যারাডাইস ক্যাফে পুরো বৃত্তান্তটা না ধরলে কিন্তু বোধ পাওয়া যায়, এবং সেই বৃত্তান্তটা হচ্ছে এসেনশিয়ালি বামপন্থী শেকড়, যেটা মৃণাল সেনের জাতীয়তাবাদী আবহাওয়া থেকে ধীরে ধীরে স্কটিশের হোস্টেলে এসে যে বামপন্থী শেকড়ের মধ্যে নিজেকে প্রায় প্রথিত করে ফেললেন, যখন লিখছেন যে পুরো উত্তর কলকাতার আকাশ লাল হয়ে উঠেছে। একজন স্কটিশের হোস্টেলের ছাত্র লিখছে, এবং লিখছেন যে আমাকে যখন হোস্টেলে ধরতে এলো আমাদের, আমি কিন্তু তখন তার কয়েকদিন আগে বাবার যে বক্তৃতা ওই রায়ত কনফারেন্স সম্পর্কে, সেইটা পড়ে বা তাতে বলসেভিক রেভলিউশনের কথা উল্লেখ আছে, আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মানে এই কথাগুলো যে লিখতে পারে, সে রিলেট করছে সেই তার জন্মের সময় প্রায় 1923 সালের ঘটনাকে 1942 সালে স্কটিশ হোস্টেলে, যখন তাকে নিয়ে লালবাজারে যাবে। এবং আমি তার রাজনৈতিক বিশ্বাসের কথা যেটা আপনি বলছেন, সেখানে আমার কাছে এটা খুব পরিষ্কার, মানে মৃণালদা বা আমি নিজেও, আমি মার্ক্সবাদ এই কথাটাতে আমার কোনো আগ্রহ নেই, যেখান থেকে শেখার আছে শিখবো, কিন্তু মৃণালদা প্রায় এই সেন্টেন্সটা ব্যবহার করতেন, মার্ক্সকে একটা বাদের বাক্সে বন্দি করে দিলে সেটা আর একটা মৌলবাদ হয়ে যায়। আমি এবার আরেকটু বলবো মৃণাল সেনের সঙ্গে রাজনৈতিক কথা, যেটা বলবো সবচেয়ে বেশি রাজনৈতিক কথা, মৃণালদা যখন গর্বাচেভের সময়ের শেষের দিকটা 89 সালে হাঙ্গেরির পতন হবে, তার আগে মৃণালদা পরিকল্পনা করছেন মহাপৃথিবী। তার আগে মৃণালদা আমার জীবন, আমাদের পরিবার, একটা কমিউনিস্ট পার্টি পরিবার, আমার বাড়ির 4 জন সেই সময় জেলে ছিল 70-এর দশকে, বাবা মায়ের প্রথম সন্তান হয়েছে জেলের ফটকের মধ্যে, এই সমস্ত মৃণালদা অনেক গল্প শুনেছে। কিন্তু মহাপৃথিবী করার সময়, যদিও এটা এমনি হিসেবে উল্লেখ আছে অঞ্জনের কাহিনী দিয়ে, কিন্তু মৃণালদা, আমি তখন বালিগঞ্জ স্টেশন রোডের একটা আস্তানা ছিল আমার, এটা 1989-90 সালে। মৃণালদা, আমার মনে আছে পরপর 4 দিন মৃণালদা এসেছিলেন, বলেছিলেন চলো আমার বাড়িতে এখানে হবে। তখন ইতিমধ্যে কিন্তু মৃণালদা চলে এসেছেন পদ্মপুকুর রোডে, ফড়িতে নেই, তোমার ওখানে যাব। পরপর 4 দিন সারাদিন কথা হয়েছে,
তাতে এই রাজনীতি, তুমি যে বলতে চাইছো মার্ক্সবাদ, সমর সেন যে বলতে চাইছে এই সিআইএর ছবি করেছেন মশাই, অথবা গর্বাচেভ যে বলতে চাইছিল তখন পেরেস্ত্রয়িকা অথবা গ্লাসনস্ট, এই সমস্ত বিষয়ে কথা হয়েছে। এবং মনে আছে কিনা জানি না, মহাপৃথিবীতে গীতাদি যখন ঝুলে পড়ছেন, গীতাদির চরিত্র আত্মহত্যা করছেন, সেই সিকুয়েন্সটা আমি মৃণালদার কোনো শুটিংয়ে যাইনি কখনো। মৃণালদা আমায় বলেছিলেন যাবে তুমি, চলো একদিন চলো। আমি বললাম একদিন যাবো, আপনি বলছেন যখন, আমি ওইটাতে যাব না। আর একটা দিন গীতাদি সৌমিত্রদা শুটিং করছিলেন বিবেকানন্দ রোডের একটা বাড়িতে, ওই মহাপৃথিবীর, মানে সেটাও খুব টাচি পর্ব ছিল, সেই সময় আমি গিয়েছিলাম। কিন্তু ওই সময় সমস্ত কথাবার্তা যা হয়েছিল, সেই রাজনৈতিক কথাগুলো তুমি এতক্ষণ আপনি জানতে চাইছিলেন, সেটার কিন্তু প্রায় 3-4 দিন ধরে আমরা এক্সস্টিভ। মৃণালদা আমার কাছে আমার যা জেলের চিঠিপত্র, আমার বাবা মায়ের লেখা চিঠি, এবং আমার দিদি যে মানসিক অসুস্থ হয়েছিল পুলিশ লকআপে থেকে, তার লেখা চিঠিগুলো জেলে, পান্নালাল দাশগুপ্তর লেখা চিঠি, সুনীল দার লেখা চিঠি, এই সমস্ত মৃণালদা ফাইল করে নিয়ে গিয়ে দেখেছিলেন, পড়েছিলেন। এবং আমার ধারণা সেই সময় মৃণালদার সঙ্গে আমার একটা রাজনৈতিক মতের মিলের জায়গা হলো। যদিও সেই সময় কিন্তু খুব দুঃখের ব্যাপার হলো, সোভিয়েত ইউনিয়ন নামে যে স্বপ্ন আমাদের ছোটবেলার থেকে গড়ে উঠেছিল, সেইটা ভেঙে গেল। এবার আমরা আরেকটা ভাঙন, মানে যে ভাঙনটা শুরুটা অন্তত হয়েছিল আমি বলবো যে 2007-08 এরকম সময়টা থেকে, তারপরে শেষ অবধি 2011-তে গিয়ে সেটার শেষ পরিণতি হচ্ছে। তো এই 2007-এ আমি মৃণাল সেন একটু রাজনৈতিকভাবে কোথায় একটু পরের দিকে, কোথায় একটু কনফিউজড বা কোথায় একটু দ্বিধাগ্রস্ত থাকতেন কিনা সেইটা প্রসঙ্গে বললেন, যে তখন একটা যে ওই নন্দীগ্রাম এই পুরো জায়গাটা নিয়ে যে আন্দোলন হচ্ছিল, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে যে মিছিল হলো, সেই মিছিলে প্রথম দিনে মৃণাল সেন হাঁটলেন, আবার দ্বিতীয় দিনে আর একটা মিছিল হলো ঠিক ওটার বিরুদ্ধে, সরকারকে যারা সমর্থন করতেন তারা, মৃণাল সেন সেই মিছিলেও হাঁটলেন। প্রথম দিনের মিছিলে, যে মিছিলে মৃণালদাকে যা হয় তখন বিভাস চক্রবর্তী ভক্তি খবর দিয়েছিল, বলেছিল মৃণালদা আসুন, অমুক তমুক, মৃণালদা যথারীতি আমাকেই বললেন, গৌতম বসু লিখেছিলেন যে আমি নিয়ে গেছিলাম, এরকম আমি বলিনি। হ্যাঁ, মৃণালদা বললেন যে, মৃণালদা আমায় ফোন করলেন, তুমি যাবে কি? আমি বললাম যে না, আমি যাবো না। আমি তাহলে তো যাবো না, ছেড়ে দাও, যাচ্ছি না আমি। তারপরে কিছুক্ষণ বাদে আমাকে গীতাদি বললেন যে মৃণালদা তো একটু আগে বেরিয়ে গেল। আমি বললাম কেন? বললো যে অঞ্জন বললো যে অদৃশ্য আসবে বলেছে, আসবে, সুতরাং আপনিও যে আসুন। মানে এটা কিন্তু আমি অঞ্জনকেও বলেছি, আমার নিজের কথা। অঞ্জন এটা ঠিক করেনি এই কাজটা। এবং তখন মৃণালদাও পরে, মানে সেটা তথাকথিত আর কি ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার মতো ব্যাপার কিছুটা প্রায়। কিন্তু এইখানে যেটা বলুন, মৃণাল সেন কনফিউজড হয়ে গিয়েছিলেন। আমি জানি না কনফিউশন রাজনীতিতে, অঞ্জন দত্ত, মৃণাল সেন কনফিউজড হয়ে গেছিলেন। এটা একটু পরিষ্কার করা দরকার, কারণ এটা নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন। না, যারা বলে মৃণাল সেন কি, একটা উদাহরণ দিতে হবে। মৃণাল সেন আপত্তি করেছিলেন ইয়ের ছবিটা, যেটা কলকাতা নিয়ে শাবানা আর ইয়ের শুটিং এর সময়, আমাদের সিটি অফ জয়, সেটা নিয়ে ফ্রি স্কুল স্ট্রিটে একটা শুটিং এর সময় পুলিশ একটু রিজেবে এসে ওইখানে ওই রকম শুটিং করা চলবে না, যা হয় ব্যুরোক্রেসিতে। এটাতে আমি জানি, একদম পার্সোনালি জানি না, আমি বলিনি, পার্সোনালি জানি যে সেখানে রাজনীতি আমাদের পার্টির বা তখন যারা সরকার চালাচ্ছেন তারা কেউ সেই মৃণাল সেনের আপত্তিটা নিয়ে কোনো কথা বলেনি। মৃণাল সেন লিখিতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে পরে বলেওছিলেন। আমার কাছে মৃণাল সেনের একদম ব্যক্তিগত চিঠি বুদ্ধ ভট্টাচার্যকে লেখা, শঙ্খদাকে লেখা, সুনীলদাকে লেখা আমার কাছে আছে, এখনো রেখে দিয়েছি আমি। ঠিক আছে, এটা তো সিটি অফ জয়, তো উনি ওই যে আন্দোলনটা হচ্ছিল ছবিটাকে আটকানোর জন্য, সেটা উনি বিরোধিতা করেছিলেন, আমরা মোটামুটি সেটুকুই জানি। এই প্রসঙ্গটা যেটা আপনি বললেন যে এটাকে একটু পরিষ্কার করা দরকার, এই যে দুটো মিছিলে ওনার হাঁটা, এইটা না, মৃণালদা এসে একদম নির্দিষ্টভাবে বামফ্রন্টের বিরুদ্ধে যা যা হচ্ছিল সেই সময় মিছিলে, সেইগুলোর
বিরোধী ছিল। বিরোধী। এবং মৃণাল সেন তখনো পর্যন্ত মৃণাল সেন যতদিন বেঁচে ছিলেন, তার মানে আমরা এটা ধরে দিতে পারি যে তার দ্বিতীয় দিনের মিছিলটাতে ওই প্রথম দিনের মিছিলে যেটা ভুল করে চলে যাওয়া সেটাকে খানিকটা না দ্বিতীয় দিনের শুধরানোর ব্যাপার ছিল আর কি। ছিল, একদিক থেকে ছিল। আবার মৃণাল সেন আমার ধারণা সবসময় মনে করতেন যে এই সমবেত ওই যে পার্টির বিভিন্ন ধরনের লোকজনেদের সই সাবুত সংগ্রহ করে একটা ভোটের সময় একটা আবেদন বের করা, তাতে মৃণালদার সায় ছিল না, আমারও কখনো সায় ছিল না। আমি এ প্রসঙ্গে আর একটা এমনি ছোট উদাহরণ, সেটা একটু মজার। যেদিন 2011-তে বা 12-তে সম্ভবত মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় নিল মমতা ব্যানার্জি, দিয়ে তার যে শপথ নেবে, সেই শপথের দিনে আমি সেখানে পদ্মপুকুরে অন্য কারণে, শপথের সঙ্গে কোনো সম্পর্কই নেই, আমি মৃণালদা আড্ডা দিচ্ছি, তখন মিঠুনের একটা ফোন এসছে। গীতাদি জানে যে মৃণালদা শুনলেই এক্ষুনি প্রচন্ড রিঅ্যাক্ট করবে, দিয়ে গীতাদি আমায় ডাকলেন, বললেন যে অদৃশ্য গিয়ে বলো তো মিঠুন অন্তত একবার ধরে বলুন যে কেমন আছো। আমি মৃণালদাকে বললাম, একদম নয়, চিৎকার করে যাতে ও শুনতে পায়। মৃণালদা একদম নয়। তারপর থেকে মিঠুন আসেনি। এবং আমি অঞ্জনের কথা বললাম, এই যে অঞ্জনও কিন্তু গীতাদি মারা যাওয়ার আগে পর্যন্ত মৃণালদার সঙ্গে অঞ্জনের যোগাযোগ ছিল না। আচ্ছা, ওই সময় থেকে। গীতাদি যেদিন মারা যায় সেদিনের ঘটনা মানে আমার স্ত্রী ঝর্ণার ভালো করে মনে আছে। আমরা সবাইকে ঝর্ণাকে আর মৃণালদাকে বাড়িতে রেখে শ্মশানে গেলাম গীতাদিকে নিয়ে। তখন ঝর্ণা আমায় বলেছে যে খালি অঞ্জন ছিল বসে, এটা পদ্মপুকুরের বাড়িতে। তখন মৃণালদা মানে ঝর্ণা বলছে যে আমি ভাবছি ডাকবো মৃণাল সেনকে, এই যে অঞ্জন দত্তকে। তখন অঞ্জন ইশারা করে বলছে থাকুক, মানে অঞ্জন জানে, বুঝতে পারছে যে এই সময় মৃণালদার কাছে গেলে কি মৃণালদার ভালো লাগবে বা খারাপ লাগবে, এইটা ঠিক জানেন। কিন্তু এর মানে এই নয় যে অঞ্জনকে মৃণালদা ভালোবাসতেন না বা ওর অভিনয় প্রতিভাকে, সেটা তো সবসময় থেকে না, এখনো পরের দিকে তাৎক্ষণিক সেই ঘটনাতে মৃণালদা দুঃখ পেয়েছিলেন। যেমন মিঠুনের ব্যাপারে দুঃখ পেয়েছে। আমার ধারণা মিঠুন যদি পরে এসে যোগাযোগ করে কথা বলতে চাইতেন অনেকটা পরে, তখন হয়তো অন্য কিছু। সেরকম অঞ্জনের ব্যাপারেও আমার সঙ্গে তো অঞ্জনের মতের তো অমিল হতেই পারে। ওর মনে হচ্ছে মিছিলটায় যাওয়া ঠিক, আর আমার মনে হচ্ছে যে ভুল। তার মানে কি আমরা দুজনের মুখ দেখাতে কি বন্ধ হয়ে যাবে না? আমি একদমই এই ধরনের রাজনীতির করতে বিশ্বাস করি না। তখন এইখানে একটু বিরতি নিচ্ছি, কারণ আলো কমে এসেছে, আমরা ঘরে যেতে পারি, ঘরে গিয়ে আড্ডাটা শেষ করি। একটা প্রশ্ন বারবারই মাথার মধ্যে ঘুরছে, জিজ্ঞেস করবো যে মৃণাল সেন এবং গীতা সেনের দাম্পত্য জীবনটাও তো আপনি বেশ কাছ থেকে দেখেছেন, তার কোনো টুকরো ছবি যদি মনে থাকে তাহলে শুনতে চাইবো, কিন্তু সেটা ঘরে গিয়ে। ঠিক আছে। আমি ঘরে ঢুকে পড়া মানে মৃণালদা গীতাদি 4E দেশপ্রিয় পার্ক ইস্ট আর মতিলাল নেহেরু রোড, ওখানে ছিলেন 1982 সাল পর্যন্ত, 1980 সাল পর্যন্ত। তাই কুণালের বিয়ে হওয়ার পর 14 নম্বর বেলতলা রোডে আসে। 4E-তে যাওয়ার আমি একদিন বা দুদিন গেছি মনে আছে। বেশিরভাগ সময় 4E থেকে মৃণালদা যখন আসতেন আশিস বর্মনের বাড়িতে, কিন্তু তারপরে 14 নম্বর বেলতলা রোডে মৃণালদা গীতাদির সঙ্গে সম্পর্ক, সংসারের খুঁটিনাটির ভেতর ঢুকে পড়া নানান। আমি ততদিনে মোটামুটি একজন চিকিৎসা করতে পারি, হাওয়াই ছুটি করে ঘুরলেও চিকিৎসা করতে পারি, এরকম একজন ডাক্তার মৃণালদার বিশ্বাস হয়েছে কিছুটা। গাড়িওয়ালা না, মৃণালদা বলতেন গাড়িওয়ালা না হলে দাড়িওয়ালা ডাক্তার, কোনো অসুবিধে নেই। এবং তারপরে ওখান থেকে 2005 সালে মৃণালদা সবসময় তার আগে বলতেন আমার কোনো বাড়ি নেই। গীতাদি খালি বলতেন একই কথা কেন বলো। মৃণালদা তার আগে আমার এই আস্তানায়, এইখানে এই বিছানায় মৃণালদা শুয়ে, মানে অনেকগুলো ছবি টবি আছে, ওই ঘরে অনেক আড্ডা হয়েছে। তা এই সময়টাতে পদ্মপুকুরের আগে বেলতলা রোড, এই দুটো সময়ে এক অর্থে মৃণালদার সব থেকে ক্রিয়েটিভ সময় হচ্ছে বেলতলা রোড। মানে আমার কাছে যদি আমরা একদিন প্রতিদিন দিয়ে শুরু করি, একদিন প্রতিদিন থেকে মহাপৃথিবী পর্যন্ত সব থেকে ক্রিয়েটিভ। এবং আমি মৃণালদাকে বহুবার বলেছি আমার কাছে সব থেকে ভালো লাগা ছবি আপনার একদিন প্রতিদিন, আকালের সন্ধানে, খণ্ডাহার, একদিন আচানক, খারিজ, এইগুলো।
সুতরাং এই সময়তে খুব স্বাভাবিকভাবে সম্পর্ক দৈনন্দিন ছিল। আমি প্রায় প্রথম হয়তো সপ্তাহে একদিন, তারপরে দিনে 2-3 বার মৃণালদা অনেক সময় তখন ল্যান্ডলাইন মাঝরাত্রিরে ফোন করতে শুরু করতেন, তো সে আর সেই 1টা-1.5টা পর্যন্ত ফোন। আমি মৃণালদাকে একাধিকবার একদিন শাবানা আজমির সামনে বলি, শাবানা বুঝতে পারি বাংলাটা কি। মৃণালদা বলছে যে মৃণালদা আপনি প্রেম করেন না কেন বলুন তো? গীতাদি উপাস থেকে শুনে ভয় পায় ভয় পাবে কেন? আমি বললাম যে মৃণালদা বলুন, প্রচুর কথা বলতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, প্রচুর কথা বলতে হবে প্রেম করতে গেলে। এটা আমার ভীষণ মজা লেগেছে। মৃণালদা যেমন খাবার ব্যাপারে, মৃণালদা যেটা ভালোবাসতেন, নানান যে খাবারগুলো, মৃণালদা বলতেন এই মানিকবাবু না, এটা আমি জানি না বলা ঠিক হচ্ছে, এই যে দেখাতেন হাত দিয়ে চেটে দইটা চাটা, আমার এটা একদম ভালো লাগে না। মৃণালদার ছবিতে প্রথম পুরস্কার পেয়ে রঞ্জিত মল্লিক প্রতি বছর প্রায় বোধহয় 28শে আগস্ট নাকি, যেদিন কাল্লভী বাড়িতে পুরস্কারটা পেয়েছিলেন, আমি যত বছর দেখেছি ঠিক ওই দিনকে যেতেন বাড়িতে। না হ্যাঁ যেতেন, বলেছেন অনেক। রঞ্জিত মল্লিক বাড়িতে এসে 3টে বাড়িতেই কাল্লভী বাড়ির পরে ওই তারিখটাতে এসে ঠিক ওই মল্লিকদের যে ওদের পরিবারের মল্লিক না, অন্য মল্লিকদের যে বড় মিষ্টির দোকান আছে ওইখানকার সন্দেশ নিয়ে আসতো, এবং বলরাম মল্লিকদের দিয়ে রঞ্জিত মল্লিক করতে, মানে একটা গীতাদি বলতেন, এগুলো গীতাদি মনে রাখতেন, বলতে মৃণালদা তোমার মনে রাখবে, ও কিন্তু একদিনও ভুল করে না, দেখো রঞ্জিত ঠিক আসে। এটা তরুণবাবু বারবার বলতেন আর কি, যে এই যে বাংলা সিনেমাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, উনি বলতেন যে তার বাইরে তো আপনারা কোথাও দেখেনি না আর কি। কারণ আমরা যদি মৃণাল সেনকে বিষ্ণু ধরি, আর তাহলে সত্যজিৎ বাবু তো অবশ্যই মানে পিতামহ ব্রহ্মা, তার অভিভাবকত্বেই সবটাই হয়েছে, এবং আমরা ঋত্বিককে এই ধরতে পারি আর কি, আপনার খানিকটা মহেশ্বর, পাগলা ভোলা মোটামুটি ধরাই যায় আর কি। তো এদের দুজনের সঙ্গেই মৃণাল সেনের একটা নানা রকম মধুর নানা রকম সম্পর্ক ছিল। এই জায়গাটা মানে যেহেতু আপনার সঙ্গে খুব ব্যক্তিগত একটা জায়গা ছিল, প্রথমে বলি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শব্দবন্ধ, এটা সন্দীপন দাস, এটা তরুণবাবুর নয়। না, তরুণবাবু বলতেন এটা, মাঝে মধ্যে হয়তো বলতেন, কারণ তরুণবাবুর সঙ্গে আমার প্রচুর আড্ডা হয়েছে, মানে তরুণবাবু মৃত্যুর আগের দিন পর্যন্ত আড্ডা হয়েছে। হ্যাঁ, তা না, তরুণবাবু আর মৃণালদার কথোপকথনের একটা ব্যাপার আমার মনে আছে, মানে সেটা বারে মৃণালদাও বলতেন, তরুণবাবু বলতেন। এটা নন্দনে ফেস্টিভ্যালের সময় নানান আড্ডা হতো না, ছবি দেখে চলে আসার সময়। একটা ছবি আমি জানি না তোমরা দেখেছো কিনা, সম্ভবত উরুগুয়ের দ্য লাস্ট ট্রেন বলে, এবং আমার কাছে এটা প্রথম নিওলিবারালিজমের এগেনস্টে আর্টিকুলেটেড এবং ভীষণ ভালো ছবি, লাস্ট ট্রেন, যেখানে আমেরিকান এক অর্থে মিলিটারিজম আর এক অর্থে বড় ইন্ডাস্ট্রি, যারা রেল লাইনকে তুলে দেবে, কারণ রেল লাইন শ্রমজীবী মানুষকে সংগঠিত চেহারা দেয় এক অর্থে, তারা লড়াই করতে পারে, তার থেকে ট্রাক, এটা এখন আমাদের মনে হবে অদ্ভুত কথা, কিন্তু সেই সময় ওরা যখন ছবিটা করেছে, সেই ছবিতে 3জনই যারা মূল অভিনয় করেছিলেন, তারা 3জনই যথেষ্ট বয়স। আমার কথোপকথনের আড্ডাটা এই জন্য মনে আছে, সৌমিত্রদা ছিলেন, তা সৌমিত্রদা মৃণালদাকে বলছেন যে মৃণালদা আপনি একটা ছবি করুন ডায়রাম। মৃণালদা বলছে তুমি পারবে? সৌমিত্রদা দেখি তোমার হাতটা দেখি, মৃণালদা এরকম করে ধরেছে। সৌমিত্রদা বলছে হাতটা কি দেখছেন, দেখুন পায়ের গুলিটা দেখুন। মজাগুলো দারুণ পারলেন। সেখানে তরুণবাবু তখন বলছে যে আচ্ছা এই ছবিটাতে পুরোটা কি বলা হলো বলুন তো, মৃণালদাকে যে বলছে। মৃণালদা তখন বলছে যে আপনি কিভাবে বলবেন সেটা জানেন, কিন্তু কি বলবেন সেটা আপনি নিশ্চিত নন। তখন তরুণবাবু সঙ্গে বলেন, এটা আমার সামনে, আপনি কি বলবেন সেটা জানেন, কিন্তু কিভাবে বলবেন সেটা আপনি কি পুরোপুরি নিশ্চিত জানেন না। এটা আমি ঋত্বিক ঘটকের ছবি নিয়ে আলাদা করে অনেক ছবি নিয়ে নানান সময় কথা হয়েছে, সেটা ওইরকম বিস্তৃত কিছু নয়। ছবি করি এবং ব্যক্তিগত ঋত্বিক সম্পর্কে মৃণালদার লেখা আছে, মৃণালদার লেখা লিখিত আছে,
যে পথের পাঁচালী প্রথম ছবি শুরু হলো আমাদের। আচ্ছা, এটা কিন্তু লেখা আছে। তারপরে মৃণালদার কিন্তু সব থেকে প্রিয় ছবি, মৃণালদা একাধিকবার বলেছেন, অপরাজিতা। ধরুন ভুবন সোমকে আমরা মনে করি, বা আমরা কেন মানে অফিসিয়ালি মনে করা হচ্ছে বাংলা আমাদের পুরো ভারতীয় ছবি নিউ ওয়েভ হিসেবে, যে সর্বভারতীয় ছবি নিউ ওয়েভ হিসেবে। সেখানে সত্যজিৎ দা 7 শব্দে ভুবন সোমের সমালোচনা করলেন আর কি, যে ওই যে বিগ ব্যাড ব্যুরোক্র্যাট, যে মানে 7 শব্দে যে বিগ ব্যাড ব্যুরোক্র্যাট রিফর্ম বাই রাস্টিক বেলি। তো এই যে জায়গাটা, মানে এইভাবে একটা ছবি ওই জায়গাতে তাকে অলমোস্ট যাকে বলা আজকালকার ভাষায় বলা যায় ধসিয়ে দেওয়া আর কি। কিন্তু তারপরেও মৃণাল সেন যখন ওই যে বইতে এই সমালোচনাটা ছিল, আওয়ার ফিল্ম দেয়ার ফিল্ম, তার রিভিউ কিন্তু মৃণাল সেন সানডে পত্রিকাতে মৃণাল সেনই করেছিলেন। তাতে কিন্তু উনি তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন, কিন্তু সেটা অনেক সংযত, ওই জায়গাটা ছিল না। আমি বলছি যে এই যে জায়গাটা, যে সত্যজিৎ রায় মাঝে মাঝে মৃণাল সেন সম্পর্কে প্রায় ছাপার অক্ষরে সমালোচনা করছেন বা আক্রমণও করছেন, মৃণাল সেনের রিয়াকশনটা অনেক সংযত, কিন্তু ব্যক্তিগত জায়গাতে আমি এটা কি মতামতটা দিতেন আর কি, আমি সেটাই জানতে চাই। আমি বলছি যে যেটার থেকে শুরু নয়, বিগ ব্যাড ব্যুরোক্র্যাট হোক, তার আগের থেকে যেখান থেকে শুরু, সত্যজিৎ রায়, মানে এখানে আবার আমি ফিরে যাব, সত্যজিৎ রায় হয়ে ওঠা, সত্যজিৎ রায়ের শেকড়, মৃণাল সেন হয়ে ওঠা, মৃণাল সেনের শেকড়, এবং মৃণাল সেনের বন্ধুবর্গ, সত্যজিৎ রায়ের বন্ধুবর্গ, এগুলো তো একজন মানুষকে, দুজন মানুষকে দুরকম ভাবে তৈরি করে, এটা তো ঘটনা একটা। মানে মৃণালদা সত্যজিৎ রায় বলে আলাদা করে, মৃণালদা এই মৃণালদা একেবারেই ধার্মিক নন, ঈশ্বর বিশ্বাসী নন, ঘোষিতভাবে ঈশ্বর বিশ্বাসী নন, কিন্তু এই মধ্য কলকাতায় বিশেষত ব্রাহ্মদের যে আধিপত্য, সেইটা মৃণালদা লেখেননি কোথাও, নানান সময় নানান কথাবার্তা বলেছেন, মন্তব্য করেছেন। আমার মনে হয় সেটা একটা ব্যাপার। আমি নিজেকে কখনোই কোনো সিনেমা বিশেষজ্ঞ বলে মনে করি না, এবং সত্যজিৎ রায় বা মৃণাল সেন বা ঋত্বিক ঘটক, এদের সিনেমা বিষয়ে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মতামত বা রিয়াকশন সেটা বলতে পারি, কিন্তু সিনেমার ভালো মন্দ বলার অধিকার আমার নেই। কিন্তু মৃণাল সেনের এমন কোন ছবির কথা আপনি বলতে পারেন যে ছবির কথা উনি ভেবেছেন, অনেক দূর পর্যন্ত ভাবনা এগিয়েছে, কিন্তু সেই সত্যি ছবিটা করে উঠতে পারেননি বা করেননি? আচ্ছা, আমি শান্তনুর কথাটা, ও ভাবছি যে ওই কথাটা আমি এড়িয়ে যাবো, তা নয়, বলেনি। ব্যক্তিগত আলাপচারিতার কথাগুলো বলে এদের মাপের আমি বলার তো আমার কোনো অধিকার নেই, কিন্তু মৃণালদা কয়েকবার বলেছেন আমাকে, মানিকবাবু শেষের 3টে ছবি না করলেই পারত। মৃণালদা ভীষণ, আমার ধারণা, খুব স্পর্শকাতর এবং ইমোশনাল, যেটা গীতাদি নয় ততটা। মৃণালদা সলিলদা যখন মারা যাবেন, আমি আর মৃণালদা সলিলদাকে দেখতে, আমি তখন আমার যে কাজের জায়গা, আমার আউটডোর আলিপুর চেস্ট ক্লিনিক ছিল আলিপুর ন্যাশনাল লাইব্রেরির পাশে, ওখান থেকে সলিলদা তখন ভর্তি ছিলেন কোঠারিতে, মৃণালদা রোজ এসে আমায় নিয়ে যেতেন। শেষ দিন যখন সলিলদা মারা যাবার আগেই পূজা সম্ভবত, দুজনে হাত ধরে বসে রইলেন অনেকক্ষণ। আমি দেখছি মৃণালদার চোখ দিয়ে জল পড়ছে, আমারও খারাপ লাগছে সত্যি। আমি যদিও ওইভাবে তো ওদের ছোটবেলাটা, আমি তো তার সঙ্গে অ্যাটাচ নয়, আমার খুব খারাপ লাগছে। তখন সলিলদাই হঠাৎ এমনি পুরোটা উচ্চারণ করতে পারলেন না, ও আলোর পথ বলে থেমে গেল। এটা কিন্তু আর কেউ ছিল না সেইখানে। আর ঋত্বিক ঘটকের ছবি নিয়ে যখন খোলাখুলি আলোচনা হচ্ছে, বলছেন দেখো আমার সবচেয়ে ভাল লাগে, আমি না প্রপার নাম ভুলে যাচ্ছি, কিছু মনে করো না, ওই ছবিটা বলো। অযান্ত্রিক না, সুবর্ণরেখা। আচ্ছা, কোমল গান্ধার নিয়ে তো বাঙালি, আমিও মানে কমিউনিস্ট পার্টির লোকেরাও তখন আইপিটিএ লোকেরা, মানে কোমল গান্ধার নিয়ে, আমি তখন খুব কম বয়স, কোমল গান্ধার যখন দেখেছি তখন মাঠে স্ক্রিনটা নিয়ে। ঋত্বিক ঘটকের নিজের লেখা কোমল গান্ধার খুব, কোমল গান্ধারের থেকে অযান্ত্রিক অনেক, অথবা সুবর্ণরেখা। আমিও একমত, অযান্ত্রিক বা সুবর্ণরেখা। যেমন যদি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বা ওই সময় নিশ্চয়ই যথেষ্ট মানে যুগান্তকারী ঘটনা, এইটা বলতে হবে। বাংলার ছবি যে জগতে চলছিল তার থেকে একটা যুগান্তকারী ঘটনা ঠিকই, কিন্তু আমার কাছে আরো বেশি মানে রাষ্ট্রিক এবং খুব বাস্তব
ভালো লাগে যেটা, সেটা হচ্ছে বলো সত্যজিতের ছবিতে সত্যজিতের ছবিটা, কি নাম ভুলে গেলে কি করে হবে, এই যে ড্রাইভার ও অভিযান। অভিযান, অনেক রাস্টিক, এবং এই যে রাফনেস রাস্টিক, এইটা মৃণালদা পছন্দ করতেন, এবং সেইটা সেই অর্থে সত্যজিতের ছবিতে মানে প্রথম শ্রমজীবী নায়ক এলো আর কি। সত্যজিতের ছবিতে সেই ঝাঁঝালো ব্যাপারটা, রাস্টিক, মানে মৃণালদা এরকম মুষ্টিবদ্ধ হাত তুলতে না, ঠিক ঠিক মানে অভিযানটা কি মৃণাল সেনের খুব পছন্দের ছবি ছিল? আমার ধারণা কিছুটা, অনেকটা অন্য অনেক ছবির থেকে পছন্দের আচ্ছা। ছবি ছিল। যেহেতু আমরা আপনার কাছ থেকে তো ওই মৃণাল সেনকে আমরা একটু খুঁড়তে চাইছি, ওই ব্যক্তিগত জায়গাতে ব্যক্তিগত আলাপচারিতাতে তো লোকে অনেক কিছু বলে ফেলেন বা বলেন। মৃণালদা একদম বেলতলা রোডের বাড়িতে বসে বুদ্ধদার সাথে, তখন বোধহয় নতুন গাড়ি, মধ্যবিত্তরা তখন গাড়ি কেনেনি, মৃণালদার একটা পুরনো অ্যাম্বাসাডার গাড়ি ছিল, সেই গাড়িটার নম্বর আমার এখনো মনে আছে 1979, ঘটনাচক্র 1979-এ আমিও MBBS-টা আবার ওই জেল টেল থেকে ছাড়া পাওয়ার পরে পাশ করি, সেই জন্য মনে আছে। বুদ্ধদার এসে এই আঙুলে তখন চাবির রিংটা, তারপরে মৃণালদা তার আগে আবার বলছেন, দেখো এখন না ও নয়, মাঝে মাঝে আসে যখন ওই চাবির রিংটা ঘোরাতে আসে গাড়ি, এটা তো দারুণ মজার। এসছে, তুমি চাবির রিংটা পকেটে রাখবে কিনা, গাড়ি কিনেছে তো আমি জানি, এই না মৃণালদা এইভাবে মজা, আর কিছু বলতে। বুঝতে পেরেছি। পরে আর একবার বলেছেন যেটা, সেটা আচ্ছা ও ছবি করে একের পর এক করে যায়, অনেক নাকি পুরস্কার পায়, কোথায় চলে বলো তো। আকারের সন্ধানেতে এই স্মিতা আস্তে আস্তে, ধৃতিমান বলছে পেছন থেকে, স্মিতা আস্তে আস্তে ঘোরো, আস্তে আস্তে, মানে ও চোখ। মৃণালদা বলতেন যে যদি কখনো কোনো ভালো ছবি দেখতে চাও, অলওয়েজ ট্রাই টু ফাইন্ড সামথিং বিয়ন্ড দ্য স্ক্রিন। এক্স্যাক্টলি। গ্রেট ক্রিয়েটার যারা, তাদের অটোবায়োগ্রাফিক্যাল একটা ইমপ্রিন্ট থাকবেই সেই ছবির মধ্যে। আমি তখন মৃণালদাকে অটোবায়োগ্রাফিক্যাল ইমপ্রিন্ট এবং মৃণালদার বুদ্ধিমান ছবি করিয়ে যারা, বিশেষত দক্ষিণ পশ্চিম ভারতের, তাদের কয়েকজনের মধ্যে তো প্রায় প্রতিযোগিতা ছিল মৃণালদার কাছাকাছি আসা। আমি আর কি করে বলেছি, মৃণালদা ভীষণ সাবধানী এবং ভীষণ সম্পর্ককে সম্মান দিত। সত্যজিৎ রায়ের সম্পর্কে আমি এটা বলতে পারবো। আর বাড়ির ভেতরের কথা যেটা বলছিল সংযুক্তা, সেটা বলার দরকার। মানে অনেকেই বাইরের লোকজন, কুণালেরও মনে হয়েছে, মাঝে মধ্যে আমারও মনে হয়েছে, আচ্ছা গীতাদির অভিনয় প্রতিভা মানে ওইরকম অসাধারণ অভিনয়, এটা তো সত্যি, মানে এটা তো হলো না তো, এটা তো বেশিরভাগটা আমরা পেলাম না তো, বেশিরভাগটা আমরা পেলাম না তো। মানে মৃণাল সেনের কয়েকটা ছবি ছাড়া সেটা নিয়ে এইরকম নয় যে মৃণাল সেন সেটা নিয়ে ভাবতেন না। মৃণাল সেনের মাঝে মাঝে এটা নিয়ে দুঃখ হতো, এবং খুব কাছের বন্ধু দুজনের সঙ্গে প্রায়ই কথা হয়েছে। আমি সেই কথাগুলো যেহেতু আড্ডায় থাকতাম, দুজন, তাপস সেন আর সলিল চৌধুরী, যেমন মৃণালদার কাছে গল্প গীতাদির কাছে শুনেছি, এটা আমি বলে দিচ্ছি আজকে কিছু। তাপসদার ভীষণ অ্যাটাচমেন্ট ছিল গীতাদির। আচ্ছা। এবং সেই মৃণালদা মজা করে গল্প বলতেন, আমি যাব হাওড়া স্টেশনে, গীতা আসবে, দেখি তাপস চলে গেছে, কিন্তু তাপসদার সঙ্গে মৃণালদার বন্ধুত্ব কখনো কোথাও চিরকাল, এবং দুজনে এই বাঙাল ভাষায় আড্ডা, অসাধারণ আড্ডা কন্টিনিউয়াস। গীতাদিদের আর্থিক দুর্দশা, গীতাদির পরিবারে, সেটা তো মৃণালদা কিন্তু সে ব্যাপারে কখনো বিরক্তি প্রকাশ করে, সমস্ত কিছু দায় দায়িত্ব। গীতাদির ভাইয়ের যখন ক্যান্সার হয়েছে বেলতলার বাড়িতে, সেটা পুরো দায়িত্বটা প্রায় মৃণালদা নিজে করতেন না ঠিকই, কিন্তু মৃণালদা কখনো বিরক্তি, খারাপ লাগবে এরকম কোনো আচার আচরণ, কোনো শব্দ কখনো উচ্চারণ করতেন। মৃণালদার সঙ্গে সুচিত্রা মিত্রর অসাধারণ বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্ব একসঙ্গে আমি নানানভাবে দিই, মানে আর কি এমন সে, মানে এমন আমরা নিজেদের বন্ধুদের মধ্যে সেই ভাষা ব্যবহার করে কথা হয়তো বলতো, কিন্তু দুজনে খুব ভীষণ বন্ধুত্ব ছিল। এবং সেই গল্প বলতেন, আমাকে সাদা নির্বিঘ্নে হাঁটতে 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 হাঁটতে, সুচিত্রার তখন ওই প্রথম বিয়েটা, তারপরে ভেঙে যাওয়া, সে হরেক রকম গল্প। কিন্তু আমি এইটুকু বলবো যে অসাধারণ বন্ধুত্ব ছিল, এবং সব কিন্তু কমিউনিস্ট পার্টি পেরিফেরি একদমই মধ্যে
এইটা অনেকেরই জানা নেই, যেটা আমি বলছিলাম মৃণালদার লেখালেখি এবং পড়াশোনা। মৃণালদা মানে যখন ছবি করছেন না তখন কিন্তু মানে অত্যন্ত পড়তেন সমস্ত, ভীষণ পড়ুয়া মানুষ ছিলেন। পড়ুয়া মানুষ বলে শুধু মানে একদম এখন আজকে কে সবচেয়ে ভালো কবিতা লিখছে মৃণালদা কিন্তু খোঁজ রাখতেন। আবার সেই প্রশ্নে ফিরে আসে যেটার উত্তর আপনি এখনো বলুন। দেননি। এটা হচ্ছে যে না করা ছবি দুটো আমি বলি, সেটাতে রাজনীতি আসবে, আর শান্তনু রাজনীতি বাদ দিতে চাইছেন। এটা হচ্ছে দুটো ছবি হচ্ছে, প্রথম ছবিটা হচ্ছে যেটা সামমেনেগাল পরে করেছিলেন সুভাষ বোসকে নিয়ে। আচ্ছা, সেটা মৃণালদাকে বলা হয়েছিল। মৃণালদা ওই 90-এর দশকে রাজ্যসভার সদস্য ছিলেন। মৃণালদা বেশ কিছুদিন পরে আমায় বললেন, দেখো অনেক দূর এগিয়েছিলেন, কিন্তু টাকা পয়সা ওরা কি চায়, কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এগুলো করা, আর বাংলাদেশে গিয়েও আপনি যা করবেন, বিদেশে যদি জাপানে যেতে চান যা করবেন এসব করে মৃণালদা আবার পড়াশোনা করে আমাকে যেটা বলেছে, মৃণালদা বললেন, শোনো, ওই পিসি যোশী আর ওই সময়টা, আমাকে পুরো সেন্টেন্সটাই বললো। আবার আমি পুরোটা চেষ্টা করলাম বুঝতে, আমার মনে হচ্ছে আমার এই ছবি করা উচিত, এর থেকে তোমরা যা বুঝার বুঝে না। এবার দ্বিতীয় ছবিটা হচ্ছে সেটাও তোমরা এই পোখরান বিস্ফোরণের পরে একটা 98 যে বিস্ফোরণটা বাজপেয়ী সরকারের সময়, বাজপেয়ী সরকার, আমি একটু ভুলিয়ে ফেলছি হয়তো, কিন্তু 6 জুন কমিটি একটা করা হয়েছে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে। তার আগে বলিনি, মৃণাল সেন প্রতি বছর 1 সেপ্টেম্বর আমরা মিছিল বার করতাম, দেশপ্রিয় পার্ক থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত যেত, যুদ্ধ বিরোধী। যেদিন 1 সেপ্টেম্বর পোল্যান্ডে অ্যাটাক করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিন, তারপরে মৃণালদা ভাবতে শুরু করলেন এই যে পারমাণবিক অস্ত্র বিরোধী এবং নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি, সেখানে নিলস বোর, এবং আমরা অনেকেরই জানা নেই মৃণালদা শুধু ফিজিক্সের ছাত্র ছিলেন বলে না, ফিজিক্স এবং নিউক্লিয়ার ফিজিক্স সম্পর্কে সত্যি জানতেন, অনেকটা জানতেন। সেটা কিছুটা হয়তো কুণালও তার দ্বারা প্রভাবিত, অথবা কুণালের দ্বারা প্রভাবিত হতে পারে। দীপঙ্কর হোম, শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের যে দীপঙ্করও খুব বন্ধু ছিলেন, আমিও অতটা জানতাম না, কিন্তু মৃণালদা নানান সময় নিলস বোর, হাইজেনবার্গ, ওপেনহাইমার, এদের মৃণালদার 2-3টে বইয়ের জায়গায় ইন্ট্রোডাকশনে এদের প্রসঙ্গ উল্লেখ আছে। এইটা নিয়ে আমি ছবি করার কথা ভেবেছি, এইটা নিয়ে ছবি করার কথা ভাবলেন। তখন আমাকে বললেন, কার সঙ্গে কথা বলা যায় বলো তো? ছবির এটা কি মানে পোখরান বিস্ফোরণের কথা সেইভাবে ভাবছিলেন না? কি ভাববেন মৃণালদা? তখন মানে জাস্ট একটা ভাবনা পরে ভাবে, মানে আরেকটা ওপেনহাইমার হতে পারতো। যা হোক একটা কিছু গল্প, যেটা গল্পটা মৃণালদা, যেটা তরুণবাবু আর মৃণালদার মধ্যে বিতর্কটা, ভাবনাটা মৃণালদার প্রধান, ভাবনাটা কোন আধারে রাখবে সেটা পরে ভাববো, কিন্তু বিষয়টা ভাবনাটা আগে নিজে আর্টিকুলেট করে নি। সুভাষ বোসের ক্ষেত্রে এই ক্ষেত্রে মৃণালদা বেশ কিছুদিন পড়ে তারপর কুণালের সঙ্গে আলোচনা করলেন, মেল চালাচালি হলো, তারপরে এটা মৃণালদা নিজেই ঠিক করলেন যে এটা আমি আর পারবো না এখন, বুঝেছো? কুণালও বললো, দেখো আমি কুণাল বলেছি, দেখো বন্ধু এই সময় আর পারবে না, শরীরে দেবে না এটা, না এটা তো অনেক বড় মাপের একটা কাজ হতো। না মাপটা তো কি ভাবছে সে তো মৃণাল সেনই জানে, আমরা কেউই বাইরে জানি না, কিন্তু নিজে যখন ঠিক করছে যে, এবং প্রায় সঙ্গে সঙ্গেই অলওয়েজ বিং বর্ন বইটা লেখা চলছে, বইটা লিখতে লিখতেই ওনার মাথায় কিন্তু এগুলো এসছে। আচ্ছা, মৃণালদার বইগুলো এবং মৃণালদার লেখাগুলো আমার মনে হয় 14ই মেতে তোমাদের মাধ্যমে আমি বলতে চাই, মৃণালদার লেখাগুলো এবং নতুন করে পড়া দরকার, সব ধরনের লেখা। এবং বিশেষত যখন 2005-এর পর থেকে উনি লেখালেখিটা মন দিয়ে বেশি শুরু করলেন, আমি কয়েকটা বইয়ের কথা বলে দিয়ে এই প্রসঙ্গে, অলওয়েজ বিং বর্ন মৃণালদার নিজের লেখা, দীপঙ্কর মুখোপাধ্যায়ের লেখা মৃণাল সেনের ওপর অথেন্টিক সবচেয়ে ভালো বই বলে আমার ধারণা, মেভেরিক ম্যাস্ত্র অ্যান্ড কথা পুরুষ বাংলা, এ দুটো, এবং মৃণালদার সিগাল থেকে প্রকাশিত মন্তাজ বই, তাছাড়া ছোট ছোট চাপলিন বইটা প্রথম করেছিলেন 1952 সালে, তারপরে এখন যেটা মাই চাপলিন লিখলেন তার সম্পূর্ণ সেটা প্রায় আলাদা, এবং তাতে চাপলিনের সঙ্গে রিলেট করছে। এটা তো একটা ছোট বই ছিল, বাংলা বই,
ছোট বই বড় বই সেটা সেটা সত্যজিৎ ওটার মধ্যে কভার কভার এঁকে দিয়েছিল। মানে মৃণাল সেন, আমার শেষ কর মৃণাল সেন হচ্ছে আধুনিকতম পরিচালক কলকাতা শহরের, আমি এখনো পর্যন্ত জানি আধুনিকতম, একদম আধুনিকতম পরিচালক। তার প্রত্যেকটা ছবিতে আপনি যেটা বলছিলেন, উনি বলেছেন যে যে পরিচালকই হন তার ছবিতে একটা অটোবায়োগ্রাফিক্যাল ব্যাপার থাকেই, তার নিজের কিছু না কিছু ওই ছবিটার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন। আমি আপনার কাছে জানতে চাই, মৃণাল সেনের প্রত্যেকটা ছবিতেই কোনো না কোনো ভাবে মৃণাল সেন উপস্থিত আছে, কিন্তু এই মৃণাল সেনকে পর্দায় তার শতবর্ষে এসে যখন দেখলেন, সেই ছবিটা দেখে আপনার কি মনে হলো? মানে সেই ছবি শুধু না, মানে ছবি গুচ্ছ বলা যায় আর কি, মানে একাধিক ছবি হলো। একটা ছবির কথাই বলবো যেখানে মৃণাল সেনকে মানে যেটা মৃণাল সেনের বায়োগ্রাফি হয়, বায়োপিক আর কি, বায়োপিক, যেটা পুরোপুরি বায়োপিক বলা হয়নি যেহেতু সবকিছু বদলে টদলে দেওয়া হয়েছে, নামগুলো বদলে দেওয়া, কিন্তু তাহলেও মৃণাল সেনকে আপনি ওই ছবিতে শতবর্ষে এসে পদাতিক ছবিতে আপনি কিভাবে দেখলেন? কতটা দেখতে পেলেন, কতটা ধরা পড়লো মৃণাল সেন? আমি তার আগে বলে নিই, ওটা এটি প্রসঙ্গেই আসবো। সেটা হচ্ছে যে মৃণালদা 2018 সালে চলে যাওয়ার পর মৃণাল সেন সম্পর্কে সব থেকে ভালো নীরবতা পালন করেছে কলকাতা শহর। কলকাতা শহর এবং যাদের মনে রাখার কথা ছিল যে কলকাতা ফিল্ম সেন্টার নাম দাও, যাই নাম দাও, নন্দন মৃণালদা প্রতিদিন গিয়ে দাঁড়িয়ে দেয়। আমিও সেখানে যখন মাটি ফেলা হচ্ছে নন্দনে পুকুর বোঝানোর জন্য, সত্যজিৎ রায়ও আসতেন মাঝে মাঝে, তখন ওর শরীরটা অত খারাপ হয়নি, কিন্তু মৃণালদা প্রায়ই যেতেন সেখানে। মৃণাল সেন মৃত্যুর পরে প্রায় কিছুই হয়নি, এখনো পর্যন্ত একটা স্মারক সংগ্রহশালা ছোট তৈরি করা গেল না। অস্বস্তি আছে খুব বাঙালি মধ্যবিত্তের বলে নয়, আমি বলছি সরকারের এবং সরকার মুখ্যের অস্বস্তি আছে। না সেটা তো আছেই, সেটা তো আছেই, কিন্তু যেটা সংযুক্তা যেটা বলছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। মানে মৃণাল সেনের কি, মানে এটা আমার আপনার কাছে জিজ্ঞাসাও একটা, যে আপনি তো খুব কাছ থেকে দেখেছেন যে মৃণাল সেনের কি এইটা কোথাও ছিল যে এই কোনো আক্ষেপটা, যে সেই অর্থে উনি কোনো সময় কিন্তু মানে দর্শক প্রিয় পরিচালক হননি এবং সেটা কি উনি হতেও চাননি কখনো, বা এই ব্যাপারে কোথাও কি আক্ষেপ ছিল যে বাঙালি মধ্যবিত্ত সেই অর্থে, আমি বলছি না যে রিজেক্ট করেছেন, কিন্তু সেই অর্থে উদাসীন থেকেছেন, হজম হয় না মৃণাল সেনকে? হ্যাঁ, এটা ঠিকই ও যেটা শান্তনু যেটা বললো, যে এটা নিশ্চয়ই মাঝে মাঝে একজন পরিচালকের মনে হতেই পারে, চললো না তো ছবিটা, এই ছেলেগুলোকে টাকা ফাঁকা দেওয়া গেল না, এইভাবে আক্ষেপ। যারা কাজ করেছে, যারা তো অনেকেই, আমি তো জানি যারা অনেকে কাজ করেছে প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করেছে, এবং যারা অনেকে অভিনয়ও করেছে পরের দিকে হয়তো করেছে, কিন্তু আমি 2-3 জনের জানি যারা মানে সেই অর্থে মানে অসাধারণ অভিনেত্রী অভিনেতা, তারা দক্ষিণ পশ্চিম ভারতের শাবানা আজমি, নাসির, স্মিতা পাতিল, ওরা মৃণালদার জন্য প্রায় জীবন দিয়ে দেওয়ার মতন ওদের অভিনয় করে, ওদের যদি, এবং মমতা শঙ্কর, নন্দিতা তো এই কিছুদিন আগে এসেছিল, নন্দিতা বলছে তারাও নিশ্চয়ই এটা ভাবে না কি যে কলকাতায় তো উদাসীন কেন, কলকাতা উদাসীন বলতে কলকাতা না, মানে এটা কি? আচ্ছা, তুমি যেটা বলি সেটা দুটো ছবির কথাই বলবো। এক হচ্ছে অঞ্জন একটা ছবি করেছে, সৃজিত একটা ছবি করেছে, দুজনের সঙ্গে দুজনের ছবি শুরু করার আগে, না এও একটা ছবি করেছে, কৌশিক গাঙ্গুলিও একটা ছবি করেছে, কৌশিক গাঙ্গুলি করেছে, ছবির ছবি হ্যাঁ, না কিন্তু মানে আমি ঘটনাচক্রে মানে ঘটনাচক্রে খারিজকে ঘটনাচক্রে দুজনের ছবিতেই ওরা আমাকে অ্যাকনলেজও করেছে, কারণ আমি ওদের প্রচুর সাহায্য করেছি। এইখানে এসে দিনের পর দিন আলোচনা হয়েছে, সৃজিতও করেছে, অঞ্জনও করেছে। সৃজিত যখন ছবি করতে শুরু করলো, সত্যি কথা, সৃজিত আমার ধারণা বলে নয়, আমি সৃজিতকে জিজ্ঞেস করি, মৃণালদার কোনো লেখা পড়েনি, বেশিরভাগ লেখাই পড়েনি। আচ্ছা, ছবি কতটা দেখেছে? খুব কম ছবি দেখেছি তখন, যখন করবে ভাবছি। তারপরে আমি তারপরে কিন্তু পড়েছে, এটাও আমাকে বলতে, মানে গবেষণার কাজে পড়েছেন, কিন্তু মানে তারপরে তার মানে কি এটা খানিকটা বাণিজ্যিক ভাবে ব্যবহার করা, যে মৃণাল সেনের শতবর্ষ, আমি একটা নামিয়ে দিই, ছবি দেখেনি, আমি একটা নামিয়ে দিই, মানে সব ছবি দেখেনি। যখন ছবি করে তখন এগুলো জানতো না, কিন্তু পরে ও সব ছবি করেছে আমার সঙ্গে ঘুরে ঘুরে। মৃণালদা কোথায় থাকতেন, ফোরি মতিলাল নেহেরু রোডে গেছে, বাড়ির ভেতরে ঢুকে লোকটার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, আমি দেখিয়েছি।
তারপরে পদ্মপুকুর রোডের বাড়িতে যেহেতু ঢুকতে দিচ্ছিল না, ও ওখানে গিয়ে সৃজিতকে দেখে আবার সেই মহিলা বলে যে তার ছেলেকে অভিনয় নামাতে সৃজিতের ছবিতে যদি চান্স পায়। আমি সৃজিতকে বললাম যে সৃজিতকে আমি আমার থেকে অনেক ইয়ং, আপনি খানিকটা অভিভাবক সুলভ হিসেবে সৃজিতকে নিয়ে মৃণাল সেনের একটা গবেষণার জায়গায় আপনি ঘুরিয়েছেন। আমার মনে হয় যেটা তোমার যেটা জানতে চাইছে যে এইখানে যে এবারে যে ট্রিবিউটের জায়গাটা এলো সেইখানটাতে আপনার কি মনে হয়? মানে আপনি তাকে কিভাবে আপনার হাত ধরে তিনি মৃণালকে চিনলেন সেটা একটা দিক, আপনি ছবিতে পদাতিকে মৃণালকে পেলেন কিভাবে পেলেন? আমি সেটা বলি। আমার মনে হয় যে ও একটা পুরোটা মৃণাল সেনের হয়ে ওঠার বৃত্তান্ত সেইটা কিন্তু বলার চেষ্টা করেছে, যেটা অন্য ছবিতে নেই, অন্য দুটো ছবিতে নেই। এটাতে সেই বৃত্তান্ত সৃজিতের মতো পরিচালকের ক্ষেত্রে যে ইতিহাস সমাজবিজ্ঞান এগুলো সম্পর্কে ওর সম্যক ধারণা নেই, অথবা মৃণাল সেনের হয়ে ওঠার বৃত্তান্ত সম্পর্কে ওর আরো গভীর জ্ঞান থাকা উচিত ছিল, সেটা নেই। সেই জন্য কিছুটা কাঁচা হয়েছে, কিন্তু আন্তরিক নয় এটা আমি বলবো না। আর অঞ্জনের ছবিতে আমার অঞ্জনকে বলেছি, কুণালের অঞ্জনের ছবি হিসেবে, ফিল্ম মেকিং হিসেবে, ছবির যে স্ক্রিপ্ট সে সব মিলিয়ে অঞ্জনের ছবি অনেক পরিপক্ক ছবি। মৃণাল সেনকে আমরা কিভাবে দেখবো, আবার কিভাবে মনে রাখবো, কতটা পড়বো, সেটার উপর নির্ভর করবে যে আমরা মৃণাল সেনকে মনে রাখবো কিনা আদৌ, বা মৃণাল সেনের ছবিকে মনে রাখবো কিনা। মৃণাল সেন পরিচালক, চিত্র পরিচালক, তাকে আমরা কতটা কিভাবে দেখবো, কতটা মনে রাখবো, এটা আমাদের উপরে নির্ভর।